সো হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল স্কাইনোভা। আর আজকে আমরা আমাদের জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায় অর্থাৎ আমাদের উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান অধ্যায় থেকে অতি গুরুত্বপূর্ণ 50টা প্রশ্নের সমাধান করতে চলেছি। এই 50টা প্রশ্ন করে নিলে পুরো চ্যাপ্টারটা তোমার কাছে একদম হাতের মুঠোয় চলে আসবে এবং পরীক্ষার হলে যা প্রশ্নই আসুক না কেন সেটা তোমার কাছে একদমই জল ভাত লাগবে। তো চলো দেরি না করে শুরু করা যাক আমাদের এই সেশন। রোজকার মতো আবারও বলে দিই যে প্রত্যেকটা ক্লাসের ক্লাস নোটস, ডেইলি প্র্যাকটিস কোয়েশ্চেনের শিট এবং অন্যান্য সমস্ত রকমের স্টাডি ম্যাটেরিয়াল আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা ফ্রি অফ কস্ট পেয়ে যাবে। তো ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে অবশ্যই ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। তো চলো শুরু করা যাক আমাদের প্রথম কোশ্চেন দিয়ে। প্রথম কোশ্চেন আমাদেরকে কি বলছে, যে লজ্জাবতীর পাতা স্পর্শ করলে নুয়ে পড়ে, এটা কি ধরনের আমাদের চলন? তো আমরা কিন্তু জানি যে লজ্জাবতীর পাতা স্পর্শ, বায়ু প্রবাহ বা আঘাত পেলে তখন কিন্তু সেটা নুয়ে পড়ে। তো এটা কি ধরনের চলন ছিল? এটা ছিল আমাদের সিজমোনাস্টিক চলন। এই যে আমাদের স্পর্শ, বায়ু প্রবাহ, আঘাত এই ধরনের উদ্দীপকগুলো যখন নিযুক্ত থাকে তখন ন্যাস্টিক চলনের নাম কি হয়? সিজমোনাস্টিক চলন। ঠিক আছে। আচ্ছা, তারপর কি? তারপর হচ্ছে আমাদের সূর্য শিশির নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কোর্সিকাগুলি পতঙ্গ দেহের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে, এটি কি ধরনের চলন? সবাই নিজের থেকে আগে অ্যান্সার করার চেষ্টা করো, তারপর আমার অ্যান্সারের সাথে মিলিয়ে নিও। তো দেখো, আমরা জানি যে আমাদের সূর্য শিশির, ডায়োনিয়া, কলসপত্রী এগুলো কি আমাদের পতঙ্গভুক উদ্ভিদ, তাই তো বলেও দিয়েছে। এবং তাদের যখন উদ্ভিদ দেহে পতঙ্গগুলো এসে বসে, তাহলে পতঙ্গের দেহে কি থাকে? তার দেহে থাকে কিন্তু প্রোটিন, যেটা হচ্ছে এক প্রকারের কেমিক্যাল, তাই তো, বা রাসায়নিক পদার্থ। তাহলে এই রাসায়নিক পদার্থের সংস্পর্শে যখন আসে তখন তারা কিন্তু সেটা বুঝতে পেরে এই উদ্দীপনাটা পেয়ে তারা কিন্তু পতঙ্গটাকে খেয়ে ফেলতে পারে। ঠিক আছে, তাহলে এটা কি ধরনের চলন ছিল? এটা ছিল যেহেতু কেমিক্যাল তাই কি কেমো বা রসায়ন, তাহলে রসায়ন ব্যাপ্তি বা কেমোনাস্টিক চলন। তাহলে কি হবে? অপশন ক। আচ্ছা, তারপরের প্রশ্নটা কি? একই প্রশ্ন বলছে কলসপত্রী উদ্ভিদ পতঙ্গভুক উদ্ভিদ, তাহলে পতঙ্গভুক উদ্ভিদ পতঙ্গকে খেয়ে ফেলে কোন চলনের মাধ্যমে? আমাদের কিন্তু কেমোনাস্টিক চলন বা রসায়ন ব্যাপ্তি চলনের মাধ্যমে। ঠিক আছে। আচ্ছা, তারপরের প্রশ্ন কি বলছে? প্রদত্ত কোনটি ট্রপিক চলনের বৈশিষ্ট্যতা নির্বাচন করো। প্রথম বলছে উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত। হ্যাঁ, আমরা জানি যে আমাদের ট্রপিক চলন কিন্তু গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়। আচ্ছা, তারপর কি বলছে? নির্দিষ্ট উদ্ভিদ অঙ্গের আবিষ্ট বক্রচলন। হ্যাঁ, এটা আবিষ্ট বক্রচলন, অর্থাৎ বাহ্যিক কোনো উদ্দীপকের উপরেই নির্ভর করে এবং এটা বক্রচলন। কিরকম বক্রচলন? আমরা বলতে পারি বৃদ্ধিজনিত বক্রচলন। ঠিক আছে। আমাদের যে অপরিণত অংশগুলো থাকে, অর্থাৎ যেটা এখনো পরিণত হয়নি, যেটা এখনো বর্ধনশীল আছে, মানে এখনো বাড়তে পারবে, তার বৃদ্ধি ঘটে, তাহলে সেই চলনটাকেই আমরা কি বলি? ট্রপিক চলন। তাহলে এখানে আরো কয়েকটা কিওয়ার্ড থাকতে পারতো, কি? বৃদ্ধিজনিত বক্রচলন। ঠিক আছে। আচ্ছা, অপরিণত বর্ধনশীল অঙ্গের বৃদ্ধিজনিত বক্রচলন, সেগুলোকেই আমরা কি বলি? ট্রপিক চলন। তাহলে এটা আমাদের হবে। বাকিগুলো একবার চেক করে দেখি। বলছে এটি এক ধরনের রসস্ফীতি জনিত চলন। না, রসস্ফীতি তো ন্যাস্টিক চলনে হয়। ঠিক আছে। তারপর বলছে উদ্দীপকের তীব্রতা দ্বারা। না, তীব্রতা দ্বারা কে নিয়ন্ত্রিত হয়? তীব্রতা এবং স্থায়িত্ব দ্বারা নিয়ন্ত্রিত হয় তার ন্যাস্টিক চলন। ঠিক আছে। আচ্ছা, তারপর বলছে অক্সিনের প্রভাবে ঘটে না। যদি ঘটে বলতো তাহলে ঠিক হতো, কারণ আমাদের কি জানি যে আমাদের ফোটোট্রপিক চলন, জিওট্রপিক চলন এগুলো আমাদের কিন্তু অক্সিনের প্রভাবে কিন্তু নিয়ন্ত্রিত হয়, কিন্তু অক্সিনের প্রভাবে ঘটে না বলছে এখানে, তাহলে এটা তো ভুল হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, তারপরের প্রশ্ন কি? তারপরের প্রশ্ন বলছে কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে মুদে যায়, অর্থাৎ সূর্যাস্ত যখন হচ্ছে তাহলে কি এটা ফটো আমাদের ওই আলোর সাথে ডিপেন্ডেন্ট থাকছে, তাই তো। সূর্যোদয়ের পরে ফোটে মানে সূর্যটা উঠলে, মানে সূর্যের আলো আসলে তারপর। ঠিক আছে। আর যখন সূর্যাস্ত মানে সূর্যটা চলে যাচ্ছে, অর্থাৎ আমাদের আলো কিন্তু নেমে যাচ্ছে, তখন হচ্ছে, তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের ফোটোনাস্টিক চলন। ঠিক আছে। এখানে কি? এখানে উদ্দীপনাটা হচ্ছে আমাদের ফোটো, অর্থাৎ আমাদের আলোক উদ্দীপনা কিন্তু এখানে কাজ করছে। ঠিক আছে। তাহলে এটা কি হবে? এটা হবে আমাদের ফোটোনাস্টিক চলন। আচ্ছা, তারপরের প্রশ্ন কি বলছে? তারপরের প্রশ্ন একই রকম প্রশ্ন, কি? এখানে নাম দিয়ে বলছে, বলছে পদ্ম ফুল। তো আমরা জানি যে পদ্ম ফুল কি হয়? সূর্যোদয়ের সময় ফোটে এবং সূর্যাস্তের সময় কিন্তু বন্ধ হয়ে যায়। এরই অপোজিট কি? এরই অপোজিট হচ্ছে আমাদের জুই। জুই ফুল কি করে? আমাদের যখন সূর্যাস্ত মানে আলো থাকে তখন কিন্তু বন্ধ হয়ে যায়, আর যখন আমাদের আলো নিভে যায় অর্থাৎ সূর্যাস্তের পর তখন কিন্তু ফুটে যায়। তাহলে এটা কি হবে? এটা হবে আমাদের ফোটোনাস্টি। আরো স্পেসিফিক্যালি বললে এটা কিরকম ফোটোনাস্টি? এটা হচ্ছে আমাদের পজিটিভ ফোটোনাস্টিক চলন। যদি জুই ফুল বলতো তাহলে জুই ফুলের ক্ষেত্রে কি হতো? জুই ফুল বা সন্ধ্যামালতী ফুল, তার ক্ষেত্রে হয় আমাদের নেগেটিভ ফোটোনাস্টিক, তাই তো। তাহলে এইগুলো কিন্তু আমাদের এরকম ভাবে কোয়েশ্চেন আসতে পারে। আচ্ছা, তারপরের প্রশ্ন কি বলছে? তারপরের প্রশ্ন বলছে ইন্ডিয়ান টেলিগ্রাফ উদ্ভিদ। আমাদের ইন্ডিয়ান টেলিগ্রাফ উদ্ভিদ কাকে বলে? আমাদের বনচারালকে কিন্তু বলে। বনচারাল কিরকম হতো? তার একটা মাঝখানে এরকম বড় পাতা, তারপর কি সাইডে দুটো আমাদের ছোট পার্শ্বপত্রক, তাই তো। তাহলে আমাদের এই যে ছোট পার্শ্বপত্রকটা সেটা একবার উপরে নামবে, ওঠে, একবার নিচে নামে, এটাও একই রকম ভাবে একবার উপরে উঠবে একবার নিচে নামবে। তাহলে এই যে এর একটা ডান্সিং মোশন, এর জন্য একে কি বলে? ডান্সিং ট্রি বলে, তাই তো। একে কি বলে? ডান্সিং ট্রি। আর এর যে এই চলনটা, এই চলনের নাম কি? এই চলনের নাম হচ্ছে মুভমেন্ট অফ ভেরিয়েশন বা প্রকরণ চলন, তাই তো। তাহলে এর নাম কি? এর নাম হচ্ছে মুভমেন্ট অফ ভেরিয়েশন, তাই তো, বা বাংলায় বললে প্রকরণ চলন। তাহলে কোনটা হবে আমাদের? হবে হচ্ছে আমাদের প্রকরণ চলন, যেটা কিন্তু একটা স্বতঃস্ফূর্ত রসস্ফীতি জনিত চলন। ঠিক আছে। এটা কিন্তু স্বতঃস্ফূর্ত হয়, বাইরের থেকে উদ্দীপক লাগছে না আমাদের। ঠিক আছে, নিজের থেকেই হয় ওটা।
আচ্ছা, তারপর কি বলছে? তারপর বলছে আমাদের ৮ দাগের প্রশ্ন, বলছে ভলভক্স মৃদু আলোর দিকে অগ্রসর হয়, অর্থাৎ যেদিকে আলো পাচ্ছে সেদিকে যাচ্ছে। আবার তীব্র আলো যেই আমাদের বেশি আলো হয়ে যায় তখন আবার ফিরে আসে, তাই তো? তাহলে যখন যাচ্ছিল আলোর দিকে তাহলে পজিটিভ, আর যখন ফিরে আসলো তখন কি নেগেটিভ। এবার যাচ্ছে অগ্রসর হচ্ছে মানে কি এর কিন্তু সামগ্রিক স্থানান্তর হচ্ছে, অর্থাৎ আমি কি বলতে পারি এর কিন্তু আমাদের সামগ্রিক চলন ঘটছে। সামগ্রিক চলন মানে কি? সামগ্রিক চলন মানে হচ্ছে গমন, অর্থাৎ এর কিন্তু অবস্থান পরিবর্তন হচ্ছে, মানে এ কিন্তু নিজের জায়গা সরিয়ে ফেলছে, তাই তো? তাহলে অবস্থান পরিবর্তন হচ্ছে কিন্তু এর। তাহলে এই অবস্থান পরিবর্তন বা সামগ্রিক চলনকে আমরা কি বলি? আমাদের ট্যাকটিক চলন। এবং বলছে মৃদু আলোর দিকে, অর্থাৎ আলোটা হচ্ছে আমাদের উদ্দীপক, তাহলে কি বলবো? তাহলে বলবো আমাদের ফটোট্যাকটিক চলন। বোঝা গেল? আচ্ছা, তারপরে ৯ দাগের প্রশ্ন কি বলছে? বলছে উদ্ভিদের কাণ্ড ও শাখা প্রশাখা সূর্যের আলোর দিকে বৃদ্ধি পায়, এটি কি? দেখো আমাকে আলো বলছে, কাণ্ড আর শাখা প্রশাখা অর্থাৎ কি এটা হচ্ছে আমাদের বর্ধনশীল আমাদের অঙ্গ, তাই তো? কাণ্ডও বৃদ্ধি পেতে পারবে, শাখা প্রশাখাও আমাদের বৃদ্ধি পেতে পারে। যখন যেদিকে আলো আসে সেদিকে কিন্তু সে বৃদ্ধি পায়, যে বলেই দিচ্ছে বৃদ্ধি। অর্থাৎ এটা কি বৃদ্ধিজনিত চলন। তাহলে কি চলনের কথা বলা হচ্ছে? এটা কিন্তু বৃদ্ধিজনিত চলনের কথা বলা হচ্ছে। আর বৃদ্ধিজনিত চলন মানে কি? সেটা হচ্ছে আমাদের ট্রপিক চলন। তাহলে বৃদ্ধিজনিত চলন বলা মানে কি আমাদের ট্রপিক চলন। বাংলায় যাকে আমরা কি বলি? বাংলায় যাকে আমরা বলি আমাদের বৃত্তিজ চলন, তাই তো? বা আমরা বলি বর্তি চলন, ঠিক আছে? বর্তি চলন বলি, ঠিক আছে? দেখবে এই নামের শেষে বর্তি চলন লেখা থাকবে, ঠিক আছে? এবার আমাকে বলছে আলো, তাহলে আলো যদি উদ্দীপক হয় তাহলে কি হবে? তাহলে হবে হচ্ছে আমাদের আলোকবর্তী চলন। তাহলে আমি এখানটা নাম কি করে দেবো? আলোকবর্তী চলন। এবার এই আলোকবর্তী চলন বলছে আলোর দিকে বৃদ্ধি পায়, তাহলে আলোর দিকে বৃদ্ধি পেলে আমি কি বলবো? আলোর দিকে বৃদ্ধি পেলে বলবো পজিটিভ। আলোর বিপরীতে বৃদ্ধি পাওয়া বললে আমি কি বলতাম? তাহলে বলতাম নেগেটিভ। তাহলে এটা কি হবে? আলোক অনুকূলবর্তী। অনুকূল মানে কি আমাদের পজিটিভ, প্রতিকূল মানে কি আমাদের নেগেটিভ, ঠিক আছে? তাহলে কি হবে? এটা আলোক অনুকূলবর্তী কিন্তু চলন হবে। আচ্ছা, তারপরের প্রশ্ন কি বলছে? তারপরের প্রশ্ন বলছে উদ্ভিদের কাণ্ড আলোর দিকে বেঁকে যায়, এটা কাণ্ডের কি হবে? ওই একই প্রশ্ন। কাণ্ডটা কি হয়? আলোর দিকে বেঁকে যায়, তাহলে কি হবে আমাদের? ফটোট্রপিক চলন, ঠিক আছে? আচ্ছা, কাণ্ডের আলোর দিকে বেঁকে যায়, বেঁকে গেলে কি হয়? এর বৃদ্ধি হয় না, তাহলে এটাও কি আমাদের বৃদ্ধিজনিত চলন। তাহলে এটা কি হবে? এটাও হবে কিন্তু আমাদের ফটোট্রপিক চলন, ঠিক আছে? তারপরের প্রশ্ন কি বলছে? বলছে আমাদের ১১ দাগের প্রশ্নে প্রদত্ত যে জোটটি সঠিক নয় তা চিহ্নিত করো। বলছে ফোটোনাস্টিক চলন সূর্যমুখী। ফোটোনাস্টিক চলন সূর্যমুখী, হ্যাঁ হয়তো। ওই যে সূর্য যখন আমাদের উদয় হয়, অর্থাৎ আমাদের কিন্তু আলো আসছে, তখন আমাদের সূর্যমুখী ফুল ফোটে। আবার যখন সূর্যাস্ত হয়ে যায়, আলো আমাদের চলে যায়, তখন কিন্তু ওটা আবার মুদে যায়। তাহলে এটা তো ঠিক আছে, তাহলে এটাও ঠিক আছে। থার্মোনাস্টিক চলন আর টিউলিপ, তাহলে এটাও আমাদের ঠিক রয়েছে। কারণ কি আমাদের যখন তাপ থাকে, তাপ থাকলে কিন্তু আমাদের টিউলিপ ফুল ফোটে। তাপ যখন থাকবে না তখন কিন্তু আবার টিউলিপ ফুল আমাদের মুদে যায়। এরই বিপরীত হচ্ছে আমাদের কি? আমাদের শিম গাছ। শিম গাছ কি হয়? ঠান্ডা থাকলে, মানে যখন তাপ কম থাকে তখন কিন্তু ফোটে, আর তাপ বেশি থাকলে তখন কিন্তু আবার মুদে যায়, ঠিক আছে? তারপর বলছে সিজমোনাস্টিক চলন হচ্ছে আমাদের পদ্ম। না, এটা কিন্তু আমাদের ভুল। কেন? তাহলে আমার অপশন কোনটা সঠিক হবে? আমাকে বলছিল যে কোনটা সঠিক নয় সেটা সিলেক্ট করতে, তাই তো? তাহলে এইটা হবে কিন্তু আমাদের উত্তর। তাহলে এর অ্যান্সার কি? এর অ্যান্সার হচ্ছে গ, কারণ আমাকে কোনটা সঠিক নয় সেটা জিজ্ঞাসা করেছিল। দেখো পদ্ম তো আমাদের, পদ্ম, সূর্যমুখী এগুলো তো সব আমাদের ফটোনাস্টিকের মধ্যে পড়ে যাচ্ছে, তাই তো? তাহলে এটা আমাদের সিজমোনাস্টিক তো হবে না। সিজমোনাস্টিক কি? সিজমোনাস্টিক হচ্ছে আমাদের আমাদের যে লজ্জাবতী উদ্ভিদ, লজ্জাবতী উদ্ভিদ, ঠিক আছে? বর্তী উদ্ভিদ না, লজ্জাবতী উদ্ভিদ, তার ক্ষেত্রে দেখা যায়। তাহলে এটা কি হতো? এটা হতো আমাদের লজ্জাবতী উদ্ভিদের জন্য, তার ক্ষেত্রে আমরা দেখতে পাই আমাদের সিজমোনাস্টিক চলন, ঠিক আছে? আচ্ছা, তারপরের প্রশ্ন কি বলছে? তারপরের প্রশ্ন বলছে আমাদের ফার্ন গাছের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে মসের পুং জনন কোষের শর্করা দ্বারা আকৃষ্ট হয়ে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়। দেখো আমাদের বলছে শুক্রাণুটা ডিম্বাণুর দিকে অগ্রসর হয়, অর্থাৎ আমাদের যে কোনো একটা কোষ, সেই কোষটা কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। অগ্রসর হওয়া মানে কি? শুক্রাণুটা এখানে ছিল, ও ডিম্বাণুর কাছে চলে গেল, ঠিক আছে? তাহলে এই যে গেল মানে কি? এর সামগ্রিক চলন ঘটলো। এর কি হলো? এর কিন্তু আমাদের সামগ্রিক চলন ঘটলো, তাই তো? তার মানে এর কি? এর কিন্তু স্থান পরিবর্তন হলো। তাহলে স্থান পরিবর্তন হলে কি হয়? স্থান পরিবর্তন হলে তাকে আমরা বলি কিন্তু ট্যাকটিক চলন। তাহলে এটা কি হবে? এটা হবে নিশ্চয়ই আমাদের ট্যাকটিক চলন। এবার আমাদের এই যে শুক্রাণু আমাদের ডিম্বাণুর দিকে যায়, এটা কার জন্য হচ্ছে? আমাদের ম্যালিক অ্যাসিডের প্রভাবে, অর্থাৎ এটা কিন্তু একটা কেমিক্যালের প্রভাবে হচ্ছে। ম্যালিক অ্যাসিড এক প্রকারের রাসায়নিক পদার্থ। তাহলে কি হবে? এটা কেমোট্যাকটিক চলন, ঠিক আছে? কেমিক্যাল থেকে কি আসলো? কেমো। তাহলে কেমোট্যাকটিক চলন। তাহলে কি হবে? আমাদের গ দাগের কিন্তু উত্তরটা হবে। আচ্ছা, তারপরেরটা কি বলছে? সন্ধ্যা মালতী জুঁই ইত্যাদি কম আলোতে ফোটে, আবার দিনের বেলা বেশি আলোতে মুদে যায়। তাহলে এখানে আমাদের উদ্দীপকটা হচ্ছে আমাদের আলো, তাহলে কি হবে? আমাদের ফোটো। আচ্ছা, এই যে ফুল ফুটে যাওয়া, মুদে যাওয়া, এগুলো কি? এগুলো আমাদের ন্যাস্টিক চলন। তাহলে কি হবে? এটা ন্যাস্টিক চলন। বলছে কম আলোতে ফোটে, অর্থাৎ আমাদের আলো কম থাকলে কিন্তু খুশি, এর আলোর অনুপস্থিতি খুশি। তাহলে এটা কি হবে? এটা নিশ্চয়ই নেগেটিভ ফোটো ন্যাস্টিক চলন হবে। আর এটাই যদি আমি বলতাম আমাদের পদ্মর জন্য, বলতাম আমাদের সূর্যমুখীর জন্য, তাহলে ওরা ঠিক এর অপোজিট হয়। ওরা আমাদের তীব্র আলোয় ফোটে, অর্থাৎ ওরা কিন্তু আলো পছন্দ করে, অর্থাৎ তারা হতো আমাদের পজিটিভ ফোটোনাস্টিক চলন। বোঝা গেল? তাহলে দুটোর মধ্যে পার্থক্য কি? এটার ঠিক অপোজিট হচ্ছে আমাদের এই সন্ধ্যামালতী জুঁই, এরা আমাদের কম আলোতে ফোটে, আর পদ্ম সূর্যমুখী আমাদের বেশি আলোতে ফোটে। তাহলে পদ্ম সূর্যমুখী ছিল আমাদের পজিটিভ ফোটোনাস্টিক, আর এটা হবে আমাদের নেগেটিভ ফোটোনাস্টিক, অর্থাৎ আমাদের অপশন ক।
তারপর কি বলছে, বলছে আচার্য জগদীশ চন্দ্র বসু ব্যবহৃত উদ্ভিদের চলন বা সংবেদনশীলতা পরিমাপক যন্ত্রটি কি ছিল? তাহলে ওটা কিন্তু ছিল আমাদের ক্রেস্কোগ্রাফ যন্ত্র। ঠিক আছে, উনি কি করেছিলেন, উনি লজ্জাবতী উদ্ভিদ নিয়েছিলেন, একটা ছিল লজ্জাবতী উদ্ভিদ আর একটা ছিল আমাদের বনচারাল উদ্ভিদ, তাই তো? এই বনচারাল এবং লজ্জাবতী এই যে দুটো উদ্ভিদ, তাতে তিনি কি করেছিলেন, বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়েছিলেন। বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়েছিলেন, পাঠিয়ে তিনি ক্রেস্কোগ্রাফ যন্ত্রের মাধ্যমে কি করেছিলেন, তার সংবেদনশীলতা প্রমাণ করেছিলেন। কি ধর্ম প্রমাণ করেছিলেন? সংবেদনশীলতা ধর্ম প্রমাণ করেছিলেন। আর এই সংবেদনশীলতা ধর্ম থাকা মানে কি, উদ্ভিদের কিন্তু প্রাণ আছে, সেটা তিনি প্রমাণ করতে পারলেন। তাহলে যদি প্রশ্ন জিজ্ঞাসা করে যে বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসু সে আমাদের কোন ধর্ম প্রমাণ করেছিল, তাহলে আমি কি বলবো, তাহলে আমি বলবো কিন্তু আমাদের সংবেদনশীলতা বা সেন্সিটিভিটি। ঠিক আছে। আচ্ছা, এবার আলোক প্রতিকূলবর্তী বা নেগেটিভ ফটোট্রপিক চলন, এটা আমাদের উদ্ভিদের কোথায় দেখতে পাওয়া যায়? নেগেটিভ ফটোট্রপিক চলন বলছে, তাই তো? তাহলে আলো কোথা থেকে আসে? সূর্যের থেকে আসে, মানে সূর্য ওপরের দিকে আছে, তাহলে ওপরের দিকে যারা বৃদ্ধি পায়, কারা বৃদ্ধি পায়? বৃদ্ধি পায় আমাদের কাণ্ড বা বিটপ অংশ। আর নিচের দিকে কে বৃদ্ধি পায়? নিচের দিকে বৃদ্ধি পায় হচ্ছে আমাদের মূল। তাহলে নিচের দিকে কার কথা বলবো? আমি বলবো কিন্তু আমাদের মূলের কথা। ঠিক আছে, আলো ওপরের দিকে আছে, তাহলে ওপরের দিকে গেলে তো হবে আমাদের পজিটিভ, আর নিচের দিকে আসলে আমাদের হবে নেগেটিভ। তাহলে নিচের দিকে কে বৃদ্ধি পায়? আমাদের মূল বৃদ্ধি পায়, তাহলে মূল কিন্তু হবে আমাদের নেগেটিভ ফটোট্রপিক চলন। ঠিক আছে। আচ্ছা, তারপর কি বলছে, তারপর বলছে আমাদের তির্যক আলোকবর্তী চলন। তির্যক আলোকবর্তী চলন আমি কাদের জন্য দেখতে পাই? তির্যক কিন্তু দেখতে পাই আমাদের পাতার জন্য। কেন? কারণ এই একটা উদ্ভিদ, সে তার কি আমাদের কাণ্ডটা আমাদের বৃদ্ধি পাচ্ছে উপরের দিকে, কিন্তু সাইডের যে আমাদের পাতাগুলো আছে, সূর্যের আলো এদিকে আমি ধরে নিচ্ছি এরকম ভাবে পড়ছে, আর এটা ঠিক সমকোণে বৃদ্ধি পাচ্ছে না, কাইন্ড অফ। তাহলে এই যে আমাদের সমকোণে বৃদ্ধি পাচ্ছে, এর জন্য কিন্তু আমি বলি যে এটা কিন্তু তির্যক ভাবে বৃদ্ধি পায়, অর্থাৎ আমাদের পাতা হবে আমাদের তির্যক আলোকবর্তী বা আমাদের কি তির্যক ফটোট্রপিক চলন। ঠিক আছে। আচ্ছা, তারপর বলছে কি, তারপর বলছে নিকটিন্যাস্টিক চলনের উদ্দীপক কি? দেখো, সবসময় মনে রাখবে, আলো হলে হবে আমাদের ফোটোন্যাস্টিক, তাই তো? তাপ হলে হবে আমাদের থার্মোন্যাস্টিক। ঠিক আছে। আচ্ছা, রাসায়নিক পদার্থ হলে হবে আমাদের কেমোন্যাস্টিক। আর তাপ এবং আলো উভয়েই যখন হবে, তখন হবে কিন্তু আমাদের নিকটিন্যাস্টিক। ঠিক আছে। এটা কার জন্য দেখা যায়? এটা দেখা যায় আমাদের তেঁতুল উদ্ভিদের জন্য। ঠিক আছে। তাহলে তেঁতুল গাছের পাতায় কিন্তু আমরা এটা দেখতে পাই। ঠিক আছে। আচ্ছা, তারপরে কি প্রশ্ন বলছে, বলছে প্রদত্ত কোনটি ট্যাকটিক চলনের বৈশিষ্ট্যগুলিকে নির্দেশ করে? ট্যাকটিক চলন মানে কি? ট্যাকটিক চলন মানে সামগ্রিক চলন, তাহলে এইটা হবে। বলছে অক্সিনের দ্বারা প্রভাবিত হয়, হবে না এটা। এটা কি ট্রপিক চলন প্রভাবিত হয়, বক্র চলনও হবে না। তারপর বলছে উদ্দীপকের তীব্রতা ও গতিপথ উভয়ের প্রভাবেই ঘটে। হ্যাঁ, এটা কিন্তু ঠিক আছে। দেখো, আমাদের যখন কি, আমাদের আমি বলবো আমাদের ন্যাস্টিক চলনের কথা, তাহলে ওটা তীব্রতা এবং স্থায়িত্ব। যদি আমাদের বলি গতিপথ, তাহলে বলবো আমাদের ট্রপিক চলন। আর যদি আমি বলি তীব্রতা এবং গতিপথ দুটোই, তাহলে আমি বলবো কিন্তু আমাদের ট্যাকটিক চলন। তাহলে কোনটা হবে? হবে হচ্ছে আমাদের 2 এবং 4। তাহলে 2 এবং 4 কোথায় আছে? আমাদের গ দাগের অপশনে আছে। ঠিক আছে। তাহলে 18 দাগের উত্তর কত হয়ে গেল? আমাদের গ দাগে হয়ে গেল। তারপরের প্রশ্ন কি আছে? তারপরের প্রশ্ন বলছে কোন উদ্ভিদের মূলে অনুকূল আলোকবর্তী, তাহলে আলো কোথা থেকে আসে? আলো আসে সূর্য থেকে, তাহলে ওপরের দিকে, তাই তো? তাহলে ওপরের দিকে গেলে, আলোর দিকে গেলে, তাহলে হবে আমাদের অনুকূল আলোকবর্তী। তাহলে ওপরের দিকে কে যায়? ওপরের দিকে দেখো আমাদের কাণ্ড যায়, বা আমি বিটপ অংশ বলতে পারি। আর নিচের দিকে কে আসে? নিচের দিকে আসে আমাদের মূল। তাছাড়া আমাদের যে লবণাম্বু উদ্ভিদ আছে, তাদের শ্বাসমূল কি ওপরের দিকে থাকে, তাহলে আমি কি বলতে পারি? আমাদের শ্বাসমূলও কিন্তু ওপরের দিকে যায়, তাহলে শ্বাসমূলও একটা উত্তর হতে পারে। তাহলে আমি অনুকূল আলোকবর্তী চলনের মধ্যে কাকে বলতে পারি? আমি বলতে পারি লবণাম্বু উদ্ভিদের কিন্তু শ্বাসমূলে দেখতে পাই। ঠিক আছে। তাহলে লবণাম্বু উদ্ভিদের এটা স্পেসিফিক্যালি কি শ্বাসমূল। লবণাম্বু উদ্ভিদের শ্বাসমূল বা নিউমেটোফোরে কিন্তু আমি এই অনুকূল আলোকবর্তী চলন দেখতে পাই। ঠিক আছে। অনুকূল মানে কি? সবসময় বুঝবে পজিটিভ। আলোকবর্তী বলছে মানে কি? আলোকবর্তী বলছে মানে আমাদের ফটোট্রপিক চলন। ঠিক আছে। তাহলে আলোর দিকে হতে হবে, অর্থাৎ ওপরের দিকে যেতে হবে। ওপরের দিকে কে যায়? আমাদের শ্বাসমূল যায় লবণাম্বু উদ্ভিদের ক্ষেত্রে। ঠিক আছে। আচ্ছা, তারপরের প্রশ্ন কি বলছে, বলছে শৈবালের শুষ্ক অঞ্চল থেকে জলের দিকে চলন। দেখো, বলছে চলন জলের দিকে, শুষ্ক থেকে জলের দিকে যাচ্ছে, তার মানে কি যেখানে জল নেই সেখান থেকে জলের দিকে যাচ্ছে, তাই তো? এখানে এটা কি আমাদের শুষ্ক, তার থেকে সে আর্দ্র জায়গায় গেল, অর্থাৎ যেখানে আমাদের জল রয়েছে, তাহলে কোথাও চলে গেল তো, অর্থাৎ কি হলো? এখানে কিন্তু আমাদের সামগ্রিক চলন ঘটলো। তাহলে যদি আমাদের সামগ্রিক চলন ঘটে, তাহলে সেটা কি হবে? তাহলে সেটা হবে কিন্তু আমাদের ট্যাকটিক চলন। তাহলে এটা কি বলবো? এটা বলবো হাইড্রোট্যাকটিক। কেন? জলের জন্য হচ্ছে, তাই হাইড্রোট্যাকটিক। ঠিক আছে। আচ্ছা, তারপর কি, তারপর বলছে যে কোষের রসস্ফীতি চাপের পরিবর্তনের কারণে লজ্জাবতী উদ্ভিদের পাতা গুটিয়ে যায় এবং বনচারলের পত্রকের চলন ঘটে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের স্কুল লেভেলের জন্য। ঠিক আছে। বেশিরভাগ স্কুলে কিন্তু এই কোয়েশ্চেনটা অনেক সময় এমসিকিউতে দেয়, যদি তারা ভালো কোয়েশ্চেন সেট করতে চায়। তাহলে কোন কোষ? এটা কিন্তু হয় আমাদের পালভিনাস কোষ। কি করে এটা হয় সেটা আমি একদম ইন ডেপথে বুঝিয়েছি আমাদের লেকচার নাম্বার 1-এ। ঠিক আছে। একদম পুরো প্রপার মেকানিজম দিয়ে বুঝিয়েছি যে কেন এটা হয়, কেন আমাদের লজ্জাবতী পাতা, সরি বনচারলের পাতা আপ ডাউন করতে থাকে, সব আমি একদম পুরো ডিটেলসে বুঝিয়েছি। ঠিক আছে। আচ্ছা, তারপরে কি, তারপর বলছে যে সূর্যমুখী ফুলের পাপড়ির চলন কিরকম হয়? দেখো, আমি বলেছিলাম সূর্যমুখী কি, সূর্যমুখী আমাদের যখন আমাদের সূর্য উদয় হচ্ছে, অর্থাৎ আমাদের সূর্যের আলো আসছে, তাহলে তখন ফুলে যাচ্ছে। আর যখন আমাদের সূর্যাস্ত হয়ে যাচ্ছে, আলো নেই, তখন কি মুদে যাচ্ছে। তাহলে কি হবে? এটা ন্যাস্টিক চলন, কি ন্যাস্টিক? ফোটোন্যাস্টিক। তাহলে কি হবে? আমাদের সূর্যমুখী দেখলে আমি বলবো ফোটোন্যাস্টিক চলন।
তারপর বলছে তুমি একটি উদ্ভিদের পত্রক স্পর্শ করার সঙ্গে সঙ্গে দেখলে পত্রকগুলো বন্ধ হয়ে গেল, তাহলে এটা কি ধরনের চলন? দেখো আমি বলছি যে এইটা কি করলাম, আমি তাহলে স্পর্শ করলাম, তো তাহলে স্পর্শ হোক, আঘাত হোক, বা আমাদের বায়ু প্রবাহ হোক, তাহলে আমাদের কি হয়? লজ্জাবতী উদ্ভিদ। তাহলে এটা কি, এটা কার জন্য হয়? এটা হয় আমাদের লজ্জাবতী উদ্ভিদের জন্য। যার নাম কি? যার নাম হচ্ছে আমাদের মিমোসা পুদিকা। কি নাম? মিমোসা পুদিকা। বিজ্ঞানসম্মত নাম লিখলে কি করতে হয়? হাতে লিখলে আন্ডারলাইন করতে হয়, ঠিক আছে? প্রথমটা ক্যাপিটাল, তারপর এটা আমাদের স্মল লেটার, ঠিক আছে? প্রথমটা ক্যাপিটাল, তারপর দিয়ে সবই স্মল লেটার। তাহলে লজ্জাবতী উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু আমরা এটা দেখতে পাই, আমাদের কি স্পর্শ, আঘাত বা বায়ু প্রবাহ এইসব উদ্দীপকের প্রভাবের জন্য আমাদের পত্রকগুলো বন্ধ হয়ে যায়। এটা কি হয়? এটা তাহলে সিজমোনাস্টিক চলন কিন্তু আমাদের হয়, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর বলছে উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত। তাহলে তীব্রতা বা আমাদের যদি স্থায়িত্ব বলি, তাহলে স্থায়িত্ব ও তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত আমাদের আবিষ্ট বক্রচলন কোনটা? তাহলে এটা হবে কিন্তু আমাদের ন্যাস্টিক চলন, ঠিক আছে? বা ব্যাপ্তি চলন। ওকে, আচ্ছা। তারপর বলছে মূলের জলের উৎসের দিকে বৃদ্ধি পাওয়া, তাই তো? জলের দিকে, জল কি নিচের দিকে থাকে, তাহলে নিচের দিকে কে আসে? নিচের দিকে আসে আমাদের কিন্তু মূল। আচ্ছা, ওপর দিকে কে থাকে? ওপর দিকে থাকে কিন্তু আমাদের কাণ্ড বা বিটপ অংশ, ঠিক আছে? কাণ্ড বা বিটপ অংশ বা আমাদের শ্বাসমূল। তাহলে আমাদের যদি বলতো যে আমাদের পজিটিভ জিওট্রপিক চলন, তাহলে কে দেখাবে? পজিটিভ জিওট্রপিক চলন দেখাবে, বা পজিটিভ হাইড্রোট্রপিক চলন, একই হলো, দুটোই নিচের দিকে। তাহলে পজিটিভ হাইড্রোট্রপিক চলন কি আমাদের মূল দেখায়, আর নেগেটিভ হাইড্রোট্রপিক বা নেগেটিভ জিওট্রপিক চলন কে দেখায়? আমাদের শ্বাসমূল, লবণাম্ব উদ্ভিদের অথবা আমাদের উদ্ভিদের কাণ্ড, ঠিক আছে? তাহলে এটা কিন্তু আমাদের উদাহরণ হতো। কিন্তু এখানে আমাকে জিজ্ঞাসা করছে কোন প্রকারের চলন, তাহলে আমাদের জলের উৎসের দিকে বৃদ্ধি পাওয়া। বৃদ্ধি পাওয়া মানে কি? বৃদ্ধিজনিত চলন, তাহলে ট্রপিক চলন। আর জল মানে কি? হাইড্রো, তাহলে কি হবে? হাইড্রোট্রপিক চলন, ঠিক আছে? আচ্ছা, তারপরের প্রশ্ন কি বলছে? বলছে টিউলিপ ফুলের পাপড়ি অধিক তাপে খোলে, এটা কি প্রকারের চলন? দেখো আমাকে বলছে টিউলিপ ফুলের পাপড়ি অধিক তাপে, তাপ মানে কি? উষ্ণতা। তাহলে উষ্ণতা মানে কি? উষ্ণতা মানে হচ্ছে এটা থার্মো লিখবো আমি, তাই তো? তাহলে খুলে যাওয়া, এই যে আমাদের ফুলের পাপড়ি খুলছে বা মুদে যাচ্ছে, এটা কি ন্যাস্টিক চলন? তাহলে আমাদের চলনটা কিরকম হবে? আমাদের চলনটা হবে ন্যাস্টিক চলন। তাহলে কি? থার্মোন্যাস্টিক চলন। তাহলে কি হবে? এটা থার্মোন্যাস্টিক। আচ্ছা, তারপরে আমাদের 27 দাগে কি বলছে? বলছে মূল মাটির দিকে বৃদ্ধি পায়, এটা কি প্রকৃতির চলন? তাহলে মাটির দিকে, মূলটা কি? নিচের দিকে, মাটির দিকে বৃদ্ধি পায়, তাই তো? নিচের দিকে কে আছে? নিচের দিকে আছে আমাদের জল, অথবা নিচের দিকে আমাদের কিন্তু অভিকর্ষ বল কিন্তু আমাদের আকর্ষণ করে। তাহলে হয় আমি এটাকে বলতে পারি কি আমাদের পজিটিভ হাইড্রোট্রপিক চলন, বা বলতে পারি পজিটিভ জিওট্রপিক চলন। এখানে কোনটা আছে? এখানে হাইড্রোট্রপিক দেওয়া আছে, তাহলে আমি হাইড্রোট্রপিক লিখবো। জিওট্রপিক দেওয়া আছে, তাহলে আমি জিওট্রপিকও লিখতে পারবো, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু এই দুটোই হতে পারবে। ওকে, আচ্ছা। তারপর আমাকে বলছে যে লবণাম্বু উদ্ভিদের শ্বাসমূল জলের উৎসের, এবার দেখো স্পেসিফিক্যালি জিওট্রপিক বলছি মানে পৃথিবীতে কাইন্ড অফ লাগছে, পৃথিবী মানে মাটি, তাই এখানে যদি বেস্ট তোমাকে একটাই মারতে হয় তুমি জিওট্রপিক মারতে পারো, কারণ হাইড্রো মানে জল, তো জল স্পেসিফিক্যালি উল্লেখ করে তখন, ঠিক আছে? বাট অ্যাকচুয়ালি এখানে দুটোই আমাদের কারেক্ট, ঠিক আছে? তো মোর স্পেসিফিক্যালি আমি কোনটা মার্ক করতাম? আমাকে যদি একটা মার্ক করতে হতো তাহলে আমি জিওট্রপিক মার্ক করতাম, ঠিক আছে? আচ্ছা, তারপর কি? আশা করি বুঝতে পারলে কোনটা বললাম। পৃথিবী তো আমাদের নিচের দিকে টানে, পৃথিবী আমাদের মাটি দিয়েই তৈরি, আমাদের পৃথিবীর স্তরটা মাটি, তো তাই জন্য আমি বেশি প্রায়োরিটি দিলাম আমাদের জিওট্রপিককে। বাকি জল উল্লেখ করলে আমরা হাইড্রো বলতে পারবো। আর দুটোই কিন্তু আমাদের সঠিক, কারণ মাটির দিক নিচের দিকে যাওয়ার কথা বলা হচ্ছে, তাহলে ওইদিকে কি আমাদের জল পাওয়া যায়, তাহলে জলের জন্য আমি পজিটিভ হাইড্রোট্রপিক বলতে পারতাম। আবার ওই দিকে আমাদের মাটির দিকে মানে আমাদের পৃথিবীর কেন্দ্রের দিকে আমাদের অভিকর্ষ বল কাজ করে, তাই আমি এটাকে কিন্তু পজিটিভ জিওট্রপিক চলনও বলতে পারতাম। ওকে, আচ্ছা। তারপর বলছে লবণাম্বু উদ্ভিদের শ্বাসমূল জলের উৎসের বিপরীতে কাজ করে, তাহলে কি বলবো? নেগেটিভ হাইড্রোট্রপিক চলন। তাহলে কি হবে? এটা আমাদের প্রতিকূল, সরি এটা তো অভিকর্ষ বলছে, আমাকে জল বলে দিয়েছে, তাহলে আমাকে কি বলতে হবে? জল বৃত্তিজ চলন প্রতিকূল। তাহলে কি হবে আমাদের ক, ঠিক আছে? প্রতিকূল মানে কি? নেগেটিভ, জল বৃত্তিজ চলন মানে কি? আমাদের হাইড্রোট্রপিক। বৃত্তি চলন মানে আমি কি বলছিলাম? আমাদের ট্রপিক চলন। আর জল মানে কি? আমাদের হাইড্রো, ঠিক আছে? তারপর বলছে সূর্যাস্তের পর তেঁতুল, তেঁতুল দেখলেই কি বলবে? নিকটি ন্যাস্টি, কারণ দুটো উদ্দীপকের উপরেই কিন্তু ডিপেন্ড করে, ঠিক আছে? তাহলে এটা কি হবে? এটা হবে কিন্তু আমাদের নেগেটিভ। তাহলে কি লিখবো? নিকটিনাসটি, ঠিক আছে? ভুল করে নেগেটিভ বলে ফেলেছি নিকটির জায়গায়। তারপরের প্রশ্ন কি? তারপরের প্রশ্ন বলছে প্রকরণ চলনের জন্য দায়ী কোন চাপ? আমরা জানি যে এটা কিন্তু একটা স্বতঃস্ফূর্ত, মানে নিজের থেকে হয় রসস্ফীতি জনিত চলন, ঠিক আছে? রসস্ফীতি জনিত চলন, ঠিক আছে? তাহলে এখানে কোন চাপ দেখতে পাবো? এখানে দেখতে পাবো আমাদের রসস্ফীতি জনিত চাপ। কিভাবে এই চাপটা সৃষ্টি হয় সেটা কিন্তু আমি বুঝিয়েছিলাম আমাদের জলের তারতম্যের কারণে, লেকচার নাম্বার 1-এ। আচ্ছা, তাহলে আমাদের বিভাগ ক কিন্তু আমাদের হয়ে গেল। খুব ভালো ভালো কোয়েশ্চেন ছিল, ঠিক আছে? এমসিকিউতে আশা করি বেশিরভাগ তোমরা নিজের থেকে অ্যাটেম্প্ট করেছো, আর সেগুলো হয়তো বেশিরভাগই ঠিক করেছো। যেগুলো ভুল করেছো সেগুলোকে রেকটিফাই করে নাও, যাতে পরীক্ষার হলে সেগুলো ভুল না হয়। এখন ভুল করলে কোনো অসুবিধা নেই, এই সেশনগুলো নেওয়ার উদ্দেশ্যই এটা, যে এখন তোমাদের যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে সেটা যেন তুমি এখন বুঝতে পেরে যাও, পরীক্ষার হলে গিয়ে যেন সেটা ঠিক হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে বিভাগ বিভাগ খতে চলে আসা যাক। আচ্ছা, বিভাগ খতে কি আমাদের অনেক রকমের প্রশ্ন আছে, বাট 1 নম্বরের প্রশ্ন কি বলছে? ন্যাস্টিক চলন বহিঃস্থ উদ্দীপকের ড্যাশ দ্বারা প্রভাবিত হয়। তো আমরা বলেছিলাম যে ন্যাস্টিক চলন বললে আমি কি বলবো? তাহলে বলবো আমি তীব্রতা ও স্থায়িত্ব। তাহলে কি বলবো? স্থায়িত্ব ও তীব্রতা। তীব্রতা ওয়ার্ডটা যেন মিসিং না যায়, ইন্টেন্সিটি কিন্তু বেশি ম্যাটার করে আমাদের। তাহলে তীব্রতা এবং স্থায়িত্ব দুটো ওয়ার্ডই আমি বলবো।
কোনোটা যদি তুমি ভুলে যাও তাহলে স্থায়িত্ব ভুলতেও পারো, তীব্রতা কিন্তু ভুলবে না, একদমই ভুলবে না। দুটো বলা কিন্তু সব থেকে অ্যাকিউরেট, ঠিক আছে। আচ্ছা, তারপর কি বলছে, আচার্য জগদীশ চন্দ্র বসু লজ্জাবতী ও বনচাল উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে কোন ধর্ম প্রমাণ করেন? ওই যে বলেছিলাম, কি বলবো তাহলে, আমি বলবো আমাদের প্রাণ ধর্ম, কিন্তু বলবে না, অনেকেই প্রাণ ধর্ম লিখে দেবে, তাহলে কিন্তু নাম্বার নাও দিতে পারে, ঠিক আছে। কোনটা লিখবো? আমি লিখবো সংবেদনশীলতা, ঠিক আছে। এইটা কিন্তু আমরা বলবো সেন্সিটিভিটি, ঠিক আছে। আচ্ছা, তারপর কি বলছে, তারপর বলছে ট্রপিক চলন হলো উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন। হ্যাঁ, আমরা জানি কি ট্রপিক চলন মানেই তার বৃদ্ধিজনিত চলন, তাহলে এটা কি বলবো? এটা বলবো যে এটা ট্রু বা সত্য, ঠিক আছে। যদি বলে সত্য মিথ্যা লিখতে, তাহলে সত্যই লিখবে, ঠিক আছে। আমি এখন যাই লিখি না কেন, পরীক্ষার হলে তোমাকে যা বলবে, তোমাকে যদি বলে টিএফ লিখতে, তাহলে তখন টিএফ লিখবে, যদি বলে সত্য মিথ্যা লিখতে, তাহলে সত্য মিথ্যাই লিখবে, ঠিক আছে। এটা একটা ইমপ্রেশন ক্যারি করে কাইন্ড অফ, যে তুমি কতটা ভালো করে পেপারটা পড়েছো, নাকি তুমি একদম ক্যাজুয়ালি জাস্ট প্রশ্ন দেখেছো আর করে দিয়েছো, পুরো ইনস্ট্রাকশনও পড়োনি, একটা মানে ইমপ্রেশন আনে আর কি, যে এক্সামিনার আছে তার মাইন্ডে, ঠিক আছে, আর কিচ্ছু না। আচ্ছা, তারপর কি বলছে, বলছে ফটোট্যাকটিক চলনে ক্লামাইডোমোনাসের দেহের সামগ্রিক পরিবর্তন ঘটে। হ্যাঁ, এটাও আমাদের কি ট্রু বা সত্য। কেন? কারণ আমরা জানি যে আমাদের ভলভক্স, ক্লামাইডোমোনাস আর ডায়াটম, এই তিনটের ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের সামগ্রিক স্থান পরিবর্তন অর্থাৎ আমাদের ট্যাকটিক চলন দেখতে পাই, ঠিক আছে। আচ্ছা, তারপর কি বলছে, বলছে লবণাম্বু উদ্ভিদের বায়ব মূলে অর্থাৎ শ্বাসমূলের কথা বলা হচ্ছে পজিটিভ জিওট্রপিক চলন দেখা যায়। দেখো, জিওট্রপিক চলন কি আমাদের নিচের দিকে টানছে, পৃথিবী আমাদের কি, আমাদের যে অভিকর্ষ বল, সেই অভিকর্ষ বল কি নিচের দিকে টানছে, কিন্তু আমাদের যে বায়ব মূল অর্থাৎ আমাদের শ্বাসমূল, শ্বাসমূল তো ওপরের দিকে বৃদ্ধি পাচ্ছে, তাহলে এটা কি আমাদের পজিটিভ হলো? না, এটা নেগেটিভ হয়ে গেল, তাহলে এটা কিন্তু আমাদের ফলস হবে অর্থাৎ মিথ্যা হবে। বোঝা গেল? আচ্ছা, তারপর কি বলছে, বলছে উদ্দীপক ছাড়া উদ্ভিদ দেহে চলন সম্ভব নয়। কেন? কে বলেছে? স্বতঃস্ফূর্ত চলন তো অনেকগুলো হয়, আমাদের প্রোটোপ্লাজমীয় চলন হতে পারে, আমাদের হতে পারে প্রকরণ চলন, তাহলে এটাও কিন্তু আমাদের মিথ্যা, ঠিক আছে, বা এটাও কিন্তু আমাদের ফলস। তারপর কি বলছে, প্রকরণ চলনের জন্য দায়ী কোষের রসস্ফীতি জনিত চাপের তারতম্য, তাহলে এটা কিন্তু 100% সত্যি, ঠিক আছে। কোন কোষটা এর জন্য দায়ী? সেটা কিন্তু পালভিনাস কোষ। যদি লজ্জাবতীর কথা জিজ্ঞাসা করে তাহলেও কিন্তু একই কোষেরই নাম আমরা উল্লেখ করব। তারপর কি বলছে, একটি শব্দে বা একটি বাক্যে আমাদের উত্তর দাও। প্রথম কথা কি বলছে, প্রথম বলছে মূলের নেগেটিভ জিওট্রপিক চলনের উদাহরণ দাও। তাহলে আমি কি বলবো? আমাদের শ্বাসমূলের কথা বলবো। তাহলে আমাকে কিন্তু উল্লেখ করতে হবে যে শ্বাসমূলটা কার ক্ষেত্রে দেখা যায়, ঠিক আছে। তাহলে তখন আমরা বলবো যে আমাদের লবণাম্বু উদ্ভিদ, যেরকম আমাদের সুন্দরী গড়ান, তাদের শ্বাসমূলে বা নিউমেটোফোরে কিন্তু আমরা নেগেটিভ জিওট্রপিক চলন দেখতে পাই। এই যে এক্ষুনি আমি তো এক্সাম্পল দিলাম এখানে, ঠিক আছে। তো এটাই নেগেটিভ জিওট্রপিক বলুক, নেগেটিভ হাইড্রোট্রপিক বলুক, একই উদাহরণ হবে, ঠিক আছে। তোমরা যখন লিখবে, একটি বাক্যে লিখতে বলেছে, তাহলে তখন কি বলবে? তখন বলবে যে সুন্দরী গড়ান এরকম লবণাম্বু উদ্ভিদের শ্বাসমূলে কিন্তু আমরা নেগেটিভ জিওট্রপিক চলন দেখতে পাই, ঠিক আছে। আচ্ছা, তারপর বলছে সূর্যরশ্মির সঙ্গে পাতার লম্বভাবে বৃদ্ধি হওয়াকে কি ধরনের চলন বলে? দেখো, আমরা সবসময় জানি যে এটা হচ্ছে আমাদের তির্যক আলোক বৃত্তিজ চলন, তাই তো। তাহলে তির্যক আলোক বৃত্তি চলন, বা আমরা ইংরেজিতে কি বলি? তাহলে ইংরেজিতে আমরা বলি ট্রান্সভার্স ট্রান্সভার্স ফোটোট্রপিক চলন, ফোটোট্রপিক চলন, তাই তো। তাহলে যে কোনো একটা কিন্তু তোমরা দিলেই আমাদের উত্তরটা কারেক্ট হয়ে যাবে। তারপর বলছে অঙ্কুরিত বীজের মূল জলের উৎসর দিকে বৃদ্ধি পায়। বৃদ্ধি বলছে মানে কি? ট্রপিক চলন। তাহলে বৃদ্ধি বলছেই মানে আমাদের ট্রপিক চলন, বলছে জলের উৎসর দিকে, তাহলে জল মানে কি? আমাদের হাইড্রো। তাহলে আমি কি বলবো? বলবো আমাদের হাইড্রোট্রপিক চলন বা অনুকূল জল বৃত্তিজ চলন, ঠিক আছে। আচ্ছা, তারপর বলছে বিসদৃশ শব্দটি বেছে নাও। বলছে এটা ফোটোট্রপিজম, কেমোন্যাস্টিক, হাইড্রোট্রপিজম, জিওট্রপিজম। দেখেই বুঝতে পারছি সব আমাদের কি ট্রপিক চলন, একটাই শুধু আমাদের কি ন্যাস্টিক চলন। তাহলে এটাই কি হবে? আমাদের উত্তর। তাহলে এইটা কি হবে? এইটা হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, এটা আমাদের বিসদৃশ। তারপর বলছে স্যার জগদীশ চন্দ্র বসু লজ্জাবতী উদ্ভিদ ফোটোট্রপিক চলন সংবেদনশীলতা। দেখো, আমাদের জগদীশ চন্দ্র বসু লজ্জাবতী উদ্ভিদ এবং বনচাল উদ্ভিদের উপর বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে ক্রেস্কোগ্রাফ যন্ত্রের মাধ্যমে সংবেদনশীলতা প্রমাণ করতে পেরেছিলেন। তাহলে আমাদের বিসদৃশ কোনটা পড়ছে? আমাদের আসছে ফোটোট্রপিক চলন, এটা কোনো কাজেই আসছে না আমাদের। তাহলে এটা কি আমাদের বিসদৃশ, আমাদের উত্তরটা। আচ্ছা, তারপর বলছে সম্পর্ক বুঝে শূন্যস্থান পূরণ করো। দেখো, এটা সবসময় এরকম ভাববে যে এর সাথে এর সম্পর্ক আছে, তাহলে এর সাথে কিন্তু এর সম্পর্ক আমাকে বানাতে হবে, ঠিক আছে। দেখো, আমাকে বলছে উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয় ট্রপিক চলন, তাহলে কার দ্বারা নিয়ন্ত্রিত হয় ন্যাস্টিক চলন, এরকম ভাবে আমাকে ভাবতে হবে। এই যে এটা হচ্ছে আমাদের বাউন্ডারি, তাহলে এখানে আছে আমাদের আমাদের ভারত, তাহলে এখানে ভারতের সাথে ভারতের ম্যাচ করতে হবে, এখানে পাকিস্তানের সাথে পাকিস্তান ম্যাচ করতে হবে, আর এটা কি আমাদের বাউন্ডারি, এরকম ভাবে ভাববে, ঠিক আছে। তাহলে আমাদের উদ্দীপকের গতিপথ বললে আমি ট্রপিক চলন বলবো, তাহলে কি বললে আমি ন্যাস্টিক চলন বলবো? তাহলে উত্তরটা হচ্ছে আমাদের কি স্থায়িত্ব ও তীব্রতা। তাহলে উদ্দীপকের স্থায়িত্ব ও তীব্রতা বললে আমি কিন্তু ন্যাস্টিক চলন বলতে পারবো। আর যদি আমাদের ট্যাকটিক চলন বলতো, তাহলে উদ্দীপকের গতিপথ প্লাস তীব্রতা, ঠিক আছে। তাহলে আমি কি বলবো? আমি বলবো উদ্দীপকের, হাতের লেখা আমার খুব ভালো, তাই তোমরা নিজেদের থেকে লিখে নেবে, ঠিক আছে। উদ্দীপকের স্থায়িত্ব ও তীব্রতা আমি পিডিএফ দিয়ে দেবো আমাদের যে টেলিগ্রাম চ্যানেল, তাতে দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, তারপর বলছে আমাদের কি ফটোট্রপিক চলন বিটপ অংশ। বিটপ অংশ মানে কি? আমাদের মাটির উপরে যেটা আছে, ঠিক আছে।
আচ্ছা, মানে কাণ্ড ফাণ্ড সব ধরে আলোর দিকে বেঁকে যাচ্ছে, তাহলে ফোটোট্রপিক আলোর দিকে বেঁকে যাচ্ছে, তাহলে কি হবে আমাদের মূল জলের দিকে বেঁকে যায়, তাহলে মূল জলের দিকে বেঁকে যাচ্ছে, তাই তো মূল নিচের দিকে জলের দিকে বেঁকে যায়, তাই তো জল নিচের দিকেই আছে, তাহলে এটা কি হবে জলের দিকেই যাচ্ছে, তাহলে কি পজিটিভ। আর জল মানে কি, জল মানে হচ্ছে আমাদের হাইড্রো, তাহলে হাইড্রো বেঁকে যাচ্ছে মূল নিচের দিকে চলে যাচ্ছে, তার মানে কি বৃদ্ধিই তো পাচ্ছে, তাহলে কি বলবো ট্রপিক, তাহলে হাইড্রোট্রপিক চলন কিন্তু আমি বলবো পজিটিভ হাইড্রোট্রপিক চলন, বা এখানে যেহেতু পজিটিভ নেগেটিভ উল্লেখ করেনি তাই এখানে শুধুমাত্র আমি হাইড্রোট্রপিক বললেই আমার কাজটা হয়ে যেত। বাকি জলের দিকেই যাচ্ছে, তাহলে কি বলবো পজিটিভ হাইড্রোট্রপিক, জলের বিপরীতে গেলে বলতাম নেগেটিভ হাইড্রোট্রপিক। আচ্ছা, তারপরের প্রশ্ন কি বলছে, অন্তর্গত বিষয়টি খুঁজে লেখো, মানে নিচে এই যে চারটে আমাদের জিনিস দেওয়া আছে তার মধ্যে তিনটে জিনিস যে কোনো একটা বিষয়ের মধ্যে থাকবে, ঠিক আছে। আচ্ছা, বলছে স্বতঃস্ফূর্ত বক্রচলন, বনচারণের পার্শ্বপত্রক, প্রকরণ চলন, রসস্ফীতিজনিত চাপ। ভালো করে ভেবে দেখো এই প্রকরণ চলন বাদ দিয়ে বাদ বাকিগুলোর কথা। রসস্ফীতিজনিত চাপ হয় বলে আমাদের প্রকরণ চলন ঘটে, বনচারণের পার্শ্বপত্রকের প্রকরণ চলন ঘটে, এবং এটা কিন্তু এক প্রকারের স্বতঃস্ফূর্ত বক্রচলন। তাহলে আমাদের মেন বিষয়টা কি, বিষয়টা হচ্ছে আমাদের প্রকরণ চলন। আমি যদি তোমাকে বলতাম যে প্রকরণ চলনের কয়েকটি বৈশিষ্ট্য লেখো, তাহলে তুমি বলতে এটি একটি রসস্ফীতিজনিত চাপ, এটি বনচারণের পার্শ্বপত্রকে দেখা যায়, এটি একটি স্বতঃস্ফূর্ত বক্রচলন। তাহলে আমাদের প্রকরণ চলন কি, এটা হচ্ছে আমাদের টপিক যেটা আমাকে উল্লেখ করতে বলছে, তাহলে বিষয়টা কি, বিষয়টা হচ্ছে আমাদের প্রকরণ চলন, তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের বিভাগ খ কিন্তু আমাদের হয়ে গেল। এবার চলে আসবো বেশ কিছু আমাদের 2-3 নম্বরের প্রশ্ন, যেগুলো একটু ভালো ভালো টাইপের প্রশ্ন, ঠিক আছে। বলছে আমাদের প্রদত্ত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ট্রপিক ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য লেখো। তোমাকে বৈশিষ্ট্য বলে দিয়েছে, তাহলে মন মতো করলে হবে না। বলছে উদ্দীপকের প্রভাব, অক্সিন হরমোনের প্রভাব আর চলন অঙ্গ। আচ্ছা, উদ্দীপকের প্রভাব, তাহলে আমি কি বলতে পারি, ট্রপিক চলন উদ্দীপকের কিসের উপর নির্ভর করে, আমাদের গতিপথের উপর নির্ভর করে। ন্যাস্টিক চলন কি করে, উদ্দীপকের তীব্রতা এবং স্থায়িত্বের উপর নির্ভর করে, ঠিক আছে। আচ্ছা, অক্সিন হরমোন ট্রপিক চলনকে নিয়ন্ত্রণ করে কিন্তু ন্যাস্টিক চলনকে নিয়ন্ত্রণ কিন্তু করে না। আর চলনাঙ্গ আমি কি বলবো, চলনাঙ্গ আমি বলবো, দেখো ট্রপিক চলন কার হয়, ট্রপিক মানে বৃদ্ধিজনিত চলন, তাহলে যে বৃদ্ধি পেতে পারবে অর্থাৎ বৃদ্ধিজনিত আমাদের যে অঙ্গটা আছে, মানে বৃদ্ধিজ আমাদের অঙ্গ, বর্ধনশীল অঙ্গ, তাহলে তার কিন্তু বৃদ্ধি হতে পারবে, অর্থাৎ সেটা কিন্তু অপরিণত হতে হবে। দেখো একটা আছে কি আমাদের অপরিণত অঙ্গ, ঠিক আছে, এই অপরিণত অঙ্গ আরো বৃদ্ধি পেতে পারবে, পেয়ে কিন্তু আরো বড় হবে, ঠিক আছে, তাহলে তার জন্য হবে কিন্তু আমাদের ট্রপিক মুভমেন্ট। কিন্তু একটা আছে আমাদের কি, একটা আছে আমাদের পরিণত অঙ্গ, যেরকম ধরো একটা ফুল, ঠিক আছে, সে শুধুমাত্র খুলবে আবার বন্ধ হবে, খুলবে আবার বন্ধ হবে, বা একটা আমাদের পার্শ্বপত্র বনচারণে সে জাস্ট, সরি ওটা তো ন্যাস্টিক চলনের মধ্যে পড়ছে না, যাই হোক। আচ্ছা, তাহলে কি পরিণত অঙ্গ হলে তাহলে কি হবে, পরিণত অঙ্গের জন্য হবে কিন্তু আমাদের ন্যাস্টিক মুভমেন্ট, বোঝা গেল। তাহলে ন্যাস্টিক মুভমেন্ট কোন অঙ্গে হয়, যেটা আমাদের পরিণত অঙ্গ। আর ট্রপিক মুভমেন্ট কার উপর হয়, যেটা আমাদের অপরিণত অঙ্গ, যেটা আমাদের এখনো বর্ধনশীল অঙ্গ আছে, তাই তো, যেটা বড় হতে পারবে। তাহলে দেখো আমি নিচে কিন্তু অ্যান্সারটা করে দিয়েছি, দেখো এখানে কি আছে, যেটা বর্ধনশীল অঙ্গ অর্থাৎ যেটা কিন্তু আমাদের অপরিণত অঙ্গ, ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু আমাদের পরিণত অঙ্গ, যেরকম পাতা, ফুলের পাপড়ি, এইসবের ক্ষেত্রে কিন্তু আমরা ন্যাস্টিক চলন দেখতে পাই, ঠিক আছে। বাকি উদ্দীপকের প্রভাব আমি কি বলছি, যেখানে উৎস বা গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়, আর এখানে তীব্রতা ও স্থায়িত্ব, এখানে কি কি বলবো, তীব্রতা ও স্থায়িত্ব। অক্সিন হরমোনের প্রভাব এখানে আছে আর এখানে কিন্তু নেই, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কি প্রথম কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন কি বলছিল, ফোটোট্রপিক, হাইড্রোট্রপিক, জিওট্রপিক চলনের তুলনামূলক আলোচনা করো। তো জাস্ট এখান থেকে কি আমাদের কম্প্যারিজন টেবিল আনতে হবে, আমি এখান থেকে বলে দিচ্ছি। দেখো ফোটোট্রপিক, ফোটো মানে কি, ফোটো মানে হচ্ছে আলো, তাহলে আমাদের উদ্দীপকটা কি হবে, আলো। ট্রপিক মানে কি আমাদের বৃদ্ধিজনিত বক্রচলন, তাহলে এটুকুই বলতে হবে। তাহলে কি বলবো, এখানে উদ্দীপক হচ্ছে আলো, উদ্ভিদের কাণ্ড আলোর দিকে উৎসের দিকে বৃদ্ধি পায়, যেটা একটা কি অনুকূল আলোকবর্তী, আর মূল কি আলোর বিপরীতে বৃদ্ধি পায়, তাহলে ওটা কি প্রতিকূল আলোকবর্তী, ঠিক আছে। আর আমি বলতে পারতাম যে এটা কি, এটা একটা বৃদ্ধিজনিত বক্রচলন, কি বলতে পারতাম যে এটা একটা বৃদ্ধিজনিত বক্রচলন, কি বলবো, বৃদ্ধিজনিত বক্রচলন, ঠিক আছে, বৃদ্ধিজনিত বক্র চলন। ওকে। আচ্ছা, তারপর কি বলছিল, হাইড্রোট্রপিক, তাই তো। তাহলে হাইড্রো মানে কি, হাইড্রো মানে হচ্ছে আমাদের জল, তাহলে হাইড্রো মানে কি, হাইড্রো মানে হচ্ছে আমাদের জল, তাহলে এখানে উদ্দীপকটাকে, উদ্দীপকটা হবে আমাদের জল, তাহলে এক্সাম্পল দিয়ে দেবো যে মূল আমাদের জলের দিকে বৃদ্ধি পায় আর কাণ্ড আমাদের কি জলের বিপরীতে বৃদ্ধি পায়, তাহলে যে বিপরীতে বৃদ্ধি পায় মানে আমাদের কাণ্ড এবং শ্বাসমূল, সেটা আমাদের নেগেটিভ হাইড্রোট্রপিক। আর যে আমাদের জলের দিকে বৃদ্ধি পায় তাকে আমি কি বলবো, অর্থাৎ মূলকে আমি কি বলবো, সে দেখাচ্ছে আমাদের পজিটিভ হাইড্রোট্রপিক। ওকে। আচ্ছা, তারপর কি বলছি, তারপর বলছে জিওট্রপিক, জিওট্রপিক মানে কি বলবো, পৃথিবীর অভিকর্ষজ বল বা আমাদের মাধ্যাকর্ষণ শক্তি, ঠিক আছে। তাহলে ওই একই উদাহরণ হবে, এর জন্য যা উদাহরণ এর জন্য তাই উদাহরণ, কি হবে, আমাদের কাণ্ড বা বিটপ অংশ এবং আমাদের শ্বাসমূল কি ওপরের দিকে বৃদ্ধি পায়, তাহলে ওটা হবে আমাদের নেগেটিভ জিওট্রপিক চলন। আর নিচের দিকে আমাদের পৃথিবী টানছে, নিচের দিকে আমাদের মূল বৃদ্ধি পায়, তাহলে ওটা হবে আমাদের পজিটিভ জিওট্রপিক চলন, বোঝা গেল। আচ্ছা, তারপরের প্রশ্ন কি বলছে, তারপরের প্রশ্ন আমাদেরকে বলছে যে একটি টবের লম্বা সোজা একটা বিটপযুক্ত উদ্ভিদকে ভূমির সমান্তরাল অবস্থায় 7 দিন রাখলে বিটপ অংশ বেঁকে ভূমির সমান্তরালে লম্বভাবে অবস্থান করার কারণ কি। দেখো আমাকে বলছে যে আমি এরকম একটা টব নিচ্ছি, সেই টবের মধ্যে আমি একটা গাছ রাখছি, কি রাখছি, একটা গাছ রাখছি, ঠিক আছে। এটা কাইন্ড অফ বলতে পারো মিক্স কোশ্চেন, এই চ্যাপ্টার এবং পরের চ্যাপ্টারের কোশ্চেন, ঠিক আছে।
আমাদের মাটির উপরের অংশ কি আমাদের বিটপ অংশ, আর নিচে কি আছে আমাদের মূল অংশ রয়েছে। এবার আমি বলেছিলাম যে আমাদের যে মাধ্যাকর্ষণ শক্তি তার প্রভাবে অক্সিজেনগুলো কি নিচের দিকে আকর্ষিত হয়ে নিচের দিকে আমাদের জমা হচ্ছে বেশি, তাহলে অক্সিজেন কি নিচের দিকে জমা হচ্ছে। এবার আমাকে বলো, আমি বলেছিলাম কাণ্ড হচ্ছে অক্সিজেন লাভার, অর্থাৎ কি আমাদের এখানে কাণ্ড আমাদের বেশি ঘনত্বে বৃদ্ধি পাবে, তাহলে এই দিকে যে আমাদের অক্সিজেন বেশি আছে এই দিকটাই আমার কি বৃদ্ধি বেশি হবে, তাহলে ধীরে ধীরে কিন্তু কাণ্ডটা নিচের দিকে বৃদ্ধি পেতে থাকবে, ওপরের দিকে কিন্তু বৃদ্ধি হবে না। এবার আমি কি বলেছিলাম, যেদিকে বৃদ্ধি পায় সেই দিকটা ছোট দিকের দিকে কিন্তু নুয়ে পড়ে, তাহলে কি হবে দেখো, এই ওপর থেকে সরি নিচ থেকে ওপরের দিকে কিন্তু উঠে যাবে, তাই কি হচ্ছে কিন্তু ওপরের দিকে বেঁকে যাচ্ছে, অর্থাৎ নিচের দিকে আমাদের কি আছে আমাদের অভিকর্ষজ বল রয়েছে তার বিপরীতে বেঁকে যাচ্ছে, অর্থাৎ নেগেটিভ জিওট্রপিক চলন দেখাচ্ছে, নেগেটিভ জিওট্রপিক চলন দেখাচ্ছে। অথবা আমি যদি আলোর সাপেক্ষে বলি, আলো ওপর থেকে আসে, তাহলে বলতে পারি পজিটিভ ফোটোট্রপিক চলন দেখাচ্ছে, পজিটিভ ফোটোট্রপিক চলন দেখাচ্ছে। তাহলে মূল কারণটা কি, মূল কারণটা হচ্ছে অভিকর্ষ যে বলের অভিকর্ষ যে বল আছে সেই বলের প্রভাবে অক্সিজেন কিন্তু আমাদের এখানে তার ঘনত্বটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে, কোন দিকে নিচের দিকে, তো নিচের দিকে যদি বৃদ্ধি পায় তাহলে নিচের আমাদের কাণ্ডের অংশ বৃদ্ধি পাবে, তাহলে সে কি হবে উপরের দিকে কিন্তু উঠে যাবে। আমি খুব ভালো অ্যানালজি নিয়ে কিন্তু এটা আমাদের লেকচার নাম্বার আই গেস উদ্ভিদ হরমোনের 2 তে বুঝিয়েছিলাম, ঠিক আছে, আমার একজ্যাক্ট খেয়াল নেই, হয় ফার্স্টে নয় 2 তে। তো সেখানে আমি কিন্তু একদম পুরো ক্লিয়ারলি বুঝিয়েছিলাম যে কি করে এটা হয়। আমি অ্যানালজি দেখিয়েছিলাম যে কারোর যদি পিঠে খুব ভারী ব্যাগ থাকে তাহলে সে কি হয় নিচের দিকে ঝুঁকে যায়, অর্থাৎ যে পাশটা আমাদের বেশি বৃদ্ধি পাচ্ছে, যে পাশটা বেশি ভারী হয়ে যাবে সে কিন্তু ঝুঁকে যাবে। তাহলে সেম ভাবে এই পাশটা আমাদের কম বৃদ্ধি পাচ্ছে, এই পাশটায় আমাদের কি হবে ভরটাও অবভিয়াসলি কম হয়ে যাবে, এই পাশটা আমাদের বেশি বৃদ্ধি পাচ্ছে এই পাশটার ভরও বেশি হবে, তো কি হবে এ ওপর দিকে কিন্তু বেঁকে যাবে। বোঝা গেল? আচ্ছা, তাহলে এইটা কিন্তু আমাদের এরকম ভাবে ছিল। আমি এটার একটা অ্যান্সার করে এনেছি, তোমরা চাইলে অ্যান্সারটা কিন্তু নিজেদের মতো করে করে নিতে পারো, ঠিক আছে। তো এখানে এরকম ভাবে লেখা আছে। ওকে, আচ্ছা, বাকি এখানে মেইনলি আমি ওই অ্যাসপেক্টটা লিখিনি, কারণ ওই অ্যাসপেক্টটা কোথায় আমরা দেখবো, আমি এই কোশ্চেনটা দিয়ে হচ্ছে আমাদের পরের চ্যাপ্টারে, যে আমাদের ফোটোট্রপিক চলন বা জিওট্রপিক চলন কিভাবে অক্সিজেনের প্রভাবে কিন্তু আমাদের নিয়ন্ত্রিত হয়, ওখানে আমরা এই যে অ্যানালজিটা বললাম এই অ্যানালজিটা কিন্তু ওখানে লিখবো, ঠিক আছে। বাকি এখানে পরীক্ষাটার আমি কথা কিন্তু লিখে দিয়েছি, তোমরা একবার পড়ে নেবে। ওকে, আচ্ছা, তারপরে কি বলছে, তারপরে বলছে যে আমাদের বন চারলের পত্রগুলো প্রকরণ চলনের রসস্ফীতি চলন কেন বলা হয়, তো এটা আমি খুব ভালো করে, আচ্ছা 48 দাগের অ্যান্সারটা ওটা ছিল, ঠিক আছে। 48 দাগেরটা বলছে একটা পরীক্ষার সাহায্যে দেখো, এটা তো খুব ইজি, ঠিক আছে। পরীক্ষার সাহায্যে ওই দেখাবে যে আর কি কি জানলার একটা অন্ধকার ঘরের মধ্যে আমি একটা টব রেখেছি, এবার একটা জানলা থেকে একটুখানি আলো পাঠালাম, তাহলে কি হবে ওই আলো যেদিকে আসবে সেদিকে কিন্তু আমাদের নুয়ে পড়বে। এই পরীক্ষাটাই আমি এখানে দেখিয়েছি, ঠিক আছে। আর পরেরটা আমি যেটা বলছিলাম সেখানে এই যে এখানে লেখা আছে অক্সিজেনের প্রভাবটা, ঠিক আছে। আমি ভেবেছি বোধহয় ওইটারই উত্তর এখানে লেখা আছে, খেয়াল নেই কি লিখেছিলাম। আচ্ছা, লাস্টের আমাদের প্রশ্ন কি ছিল, বন চারলের পত্রকের চলনকে রসস্ফীতি চলন কেন বলা হয়, খুব ভালো করে আমি বুঝিয়েছিলাম একদম ফার্স্ট লেকচারে। এখন অত ডিটেলসে বোঝাবো না, কারণ সামনে তোমাদের পরীক্ষা আছে, তো বেশি টাইম স্পেন্ড করবো না। সবাই নিশ্চয়ই ওই লেকচারটা দেখেছো, আর নাহলে ওই লেকচারের টাইম লাইন দেওয়া আছে সেখানে গিয়ে আবার দেখে নিতে পারো। আমি যে সেখানে রিড আউট করে দিচ্ছি, তোমাদের পরীক্ষায় কি লিখতে হবে, লিখতে হবে বনচারাল, বনচারালের নাম কি, বনচারালের নাম হচ্ছে আমাদের ডেজমোডিয়াম জাইরান্স। দেখো আমাদের যে সাইন্টিফিক নাম সেটা কিন্তু মনে রাখবে এই দুটো উদ্ভিদের জন্য, একটা হচ্ছে আমাদের ডেজমোডিয়াম জাইরান্স অর্থাৎ আমাদের বনচারাল, একটা হচ্ছে আমাদের লজ্জাবতী মিমোসা পুদিকা, এই দুটো নাম মনে রাখবে, ঠিক আছে। উদ্ভিদের পাতায় 3টে ফলক থাকে, আমি কি বলেছিলাম যে একটা আমাদের মাঝের বড় পত্র ফলক থাকে, আর দুই দিকে সাইডে কি আমাদের ছোট ছোট পত্র ফলক থাকে, ঠিক আছে। তাহলে এইটা কি, এটা হচ্ছে আমাদের মাঝের বড় পত্র ফলক, আর এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের পার্শ্বপত্র, পার্শ্বপত্র, ঠিক আছে, যেগুলো কি আমাদের ছোট হয়। এই পার্শ্বপত্র কিন্তু ওঠানামা করে, মাঝখানেটা কিন্তু কোনো ওঠানামা করে না, ঠিক আছে, এটা কিন্তু স্ট্যাটিক থাকে, এটা এক জায়গাতেই থাকে, ঠিক আছে। আচ্ছা, মাঝেরটা বড় এবং পাশে দুটো কি ছোট। এই যে ছোট পার্শ্ব ফলক দুটো তাদের বোটায় কি থাকে, আমাদের পালভিনাস থাকে, যে পালভিনাস আমাদের মেন আমাদের কি হিরো। এই পালভিনাস কোষে কি হয়, আমাদের জলের পরিমাণে হ্রাস বৃদ্ধি ঘটে, তার ফলে কি হয় আমাদের রসস্ফীতি চাপের পরিবর্তন ঘটে। কোষে যদি জল ঢোকে তাহলে কি হয় রসস্ফীতি চাপ বাড়ে এবং পাতা কি হয় তখন উপরের দিকে উঠে যায়, ঠিক আছে। আবার জল বেরিয়ে গেলে কি হয় চাপটা কমে যায়, তখন কি হয় পাতাটা আবার নুয়ে পড়ে। কোষের এই রসস্ফীতিজনিত চাপের পরিবর্তনের কারণেই কিন্তু আমাদের পর্যায়ক্রমে এদের একটা স্বতঃস্ফূর্ত ওঠানামাটাই চলতে থাকে। তাই আমরা কি বলি, যেহেতু আমাদের এই রসস্ফীতিজনিত চাপের জন্য সমস্ত কিছু হচ্ছে, তাই আমাকে বলি যে এটা কিন্তু একটা রসস্ফীতি বা টার্গার প্রেসারের জনিত চলন, তাই আমরা একে বলি রসস্ফীতি চলন বা টার্গার চলন। ওকে, তাহলে এই অবধি কিন্তু ছিল আমাদের টপ 50 কোয়েশ্চেন। আশা করি সমস্তটা খুব ভালো করে বুঝতে পেরেছো। তো থ্যাংক ইউ অল ফর অ্যাটেন্ডিং দিস সেশন। এরকম ভাবেই বাকি কোয়েশ্চেন যে অ্যান্সার সেশনগুলো থাকবে সেগুলোতেও নিজেদের অ্যাটেন্ডেন্স লাগিও, আর পুরো সেশনটা করো। বেশিরভাগ স্টুডেন্টস তোমরা হয়তো প্রথম দিককার কিছুটা পোর্শন করো, তারপর ভাবে পরে করে নেবো, পরে আর করা হয় না, তো এরকম ভাবে কিন্তু তোমাদের ব্যাকলগ হয়ে যাবে এবং পরীক্ষার আগে দেখবে যে তোমাদের অনেক কিছু কিন্তু মিসিং রয়েছে। সব থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু আমাদের কোয়েশ্চেন সলভিং, কারণ তুমি একটা জিনিস পড়লে তারপর তার কোয়েশ্চেন সলভ করলে না, তাহলে কিন্তু তোমাদের মাথায় কিছু থাকবে না, কারণ তোমরা নিজেদেরকে অ্যাসেসমেন্টটাই করলে না। তাই প্র্যাকটিস আর নিজেকে টেস্ট এটা কিন্তু বারবার আমাদেরকে করতে থাকতেই হবে, তবেই কিন্তু আমরা একটা ভালো রেজাল্ট আনতে পারবো। তো দেখা হবে নেক্সট লেকচারে, আজকের জন্য এটুকুই, টাটা।